রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের পদত্যাগ, দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি। নতুন গভর্নর হিসাবে সাবেক সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব, মাথা উঁচু করে বিদায় নিতে পেরে তৃপ্ত ডক্টর আতিউর। সন্তানের মতো আমি আমার বাংলাদেশ ব্যাংকে দেখেছি। আমি তিলে তিলে খনি শ্রমিকের মতো 28 বিলিয়ন ডলার গড়ে তুলেছি। সেই ডলার হারিয়ে যাবে আমার অবহেলায়, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শেখ জায়েদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রিজার্ভ হ্যাকিং এর সঙ্গে কোনো সম্পর্ক না থাকার দাবি ফিলিপিন্সের রিজার্ভ ব্যাংকের। সিনেটকে তথ্য দিতেও অস্বীকৃতি, তবে বাংলাদেশ ব্যাংক চাইলে দেয়া হবে তথ্য। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর আপিলের রায়ের কপি এখন ট্রাইব্যুনালে। 15 দিনের মধ্যে রিভিউ আবেদন না করলে রায় কার্যকর, জানালেন অ্যাটর্নি জেনারেল। বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আপিল বিভাগে হাজিরা। খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর, হাজিরের নতুন তারিখ 20 মার্চ। আমার দুটো সন্তান, আমি কি করবো? আমি ওদের কি সন্তান দেব? ঝিনাইদহে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ঝুট ব্যবসায়ী গুলিতে নিহত। এবং ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে কাল মাঠে নামছে বাংলাদেশ। সুপার 10-এ পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। খেলার সম্ভাবনা আছে মুস্তাফিজের। রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তার এই পদত্যাগের সিদ্ধান্তকে সাহসী পদত্যাগ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে। গুঞ্জন ছিল সোমবার থেকেই দিল্লি থেকে দেশে ফিরে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন গভর্নর ডক্টর আতিউর রহমান। কিন্তু বিকেলে ঢাকায় পৌঁছে অর্থমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কারো সঙ্গেই সাক্ষাৎ করেননি তিনি। মঙ্গলবার সকালে সেই গুজবই সত্যি হলো। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 800 কোটি টাকা চুরি যাওয়ার ঘটনা জানাজানি হবার পর থেকেই মূলত সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত। এত বড় একটি ঘটনা ঘটার 1 মাস পরও তা অর্থ মন্ত্রণালয়ের গোচরে না আনার কারণে রোববার অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তবে তার এই স্বেচ্ছা পদত্যাগকে প্রধানমন্ত্রী নৈতিকতার এক বিরল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশ ব্যাংকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর আতিউর রহমানের এই পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ডক্টর আতিউরের অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করে বলেন, বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে। সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন অর্থমন্ত্রী। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি। কিন্তু গভর্নরের পদত্যাগের ঘোষণার পর তা বাতিল করা হয়। এদিকে আতিউর রহমানের পদত্যাগের ফলে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়। নতুন গভর্নর ফজলে হোসেন, former Secretary Finance. He is now in New York. 18 তারিখে ফিরবে। রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ডক্টর ফরহাদ প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা।
কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অহেতুক বিতর্ক এড়াতেই নৈতিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ডক্টর আতিউর রহমান। দুপুরে রাজধানীর গুলশানে গভর্নরস হাউসে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাকিংয়ের ঘটনা বুঝতে সময় লাগায় সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দেরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। করতে পারি যখন 14% গ্রোথ হচ্ছে। অনেক আলোচনা সমালোচনার মধ্যেই মঙ্গলবার সকাল 11:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। পরে বিকেলে গভর্নরস হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন তার পদত্যাগের কারণ, জবাব দেন তাকে নিয়ে ওঠা নানা সমালোচনারও। 7 বছরের কার্যকালে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংককে সব ধরনের বিতর্ক থেকে দূরে রাখতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান আতিউর রহমান। আমি চাই না আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক নিয়ে কোনো বিতর্ক হোক। আমি চাইনি যে আমার বাংলাদেশের কোনো ভাবমূর্তির সমস্যা হোক। আমি চাইনি আমার প্রধানমন্ত্রীর কোনো বিতর্ক হোক। তো সেই জন্যে আমি স্বেচ্ছায়, আমি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি পদত্যাগ করেছি। সংবাদ সম্মেলনে তার দাবি, অক্লান্ত পরিশ্রম করেই বাংলাদেশ ব্যাংককে দাঁড় করিয়েছেন শক্ত ভিত্তির ওপর। কর্মজীবনের বর্ণনা করতে যেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো পদত্যাগী কোনো গভর্নর। বাংলাদেশের ব্যাংকিং খাতে আজকে নানা ঝড় ঝাপটার মাধ্যমে হলেও একটা স্থিতিশীল, শক্তিশালী একটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পেরেছি। আমার সন্তানের মতো আমি আমার বাংলাদেশ ব্যাংকে দেখেছি। আমি তিলে তিলে খনি শ্রমিকের মতো 28 বিলিয়ন ডলার গড়ে তুলেছি। সেই ডলার হারিয়ে যাবে আমার অবহেলায়, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভ চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে না পারায় জানানো হয়নি সরকারের শীর্ষ পর্যায়ে। এটা এমন এক অ্যাটাক, এটা সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাকটা কোত্থেকে এসেছে, কেমন করে এসেছে আমরা এখনো পুরোপুরি জানি না, এখনো ইনভেস্টিগেশন হচ্ছে। তবে এইটুকুন বোঝা যাচ্ছে যে এটা একটা হাই টেক একটা সাইবার অ্যাটাক, যেটা আমাদের অনেকটা টেররিস্ট অ্যাটাকের মতো একটা ঘটনা। এটা কোন দিক থেকে আসছে, কেমন করে আসছে আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি। আবারও শিক্ষকতা পেশায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন দেশের ইতিহাসে সবচেয়ে সফল গভর্নর হিসেবে পরিচিতি পাওয়া ডক্টর আতিউর রহমান। 14% গ্রোথ হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নরকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হলেন নাজনীন সুলতানা ও মোহাম্মদ আবুল কাশেম। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। এদের মধ্যে মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আবুল কাশেম 2011-র 7 জুলাই এবং নাজনীন সুলতানা 2012-র 23 জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী জুলাইতেই নাজনীন সুলতানার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়েছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ জুবায়ের বিন হুদা বাদী হয়ে মামলাটি করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্য প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 379 এই 3টি ধারায় মামলাটি দায়ের করা হয়। তবে মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এজাহারের বিবরণ মতে 5টি বার্তার মাধ্যমে মোট $101 মিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। ডক্টর আতিউর রহমানের পদত্যাগের ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই এভাবে গভর্নরের পদত্যাগ করার বিষয়ে দুঃখ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকিং খাতে তার অবদানের কথা তুলে ধরেন তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শক্ত হাতে নেতৃত্ব দিতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। দায়িত্ব ডক্টর আতিউর রহমান স্বীকার করে নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই সেজন্য। এই সংস্কৃতি আমাদের দেশে বিরল। আমি আশা করব যে উনার এই পথ অনুসরণ করে আরো অনেকে পদত্যাগ করা উচিত। উনি কেন্দ্রীয় ব্যাংকে যথেষ্ট অবদান রেখেছেন, ভালো কাজ করেছেন, সুনাম কুড়িয়েছেন। ঠিক এইভাবে এই পরিস্থিতিতে তাকে যে চলে যেতে হচ্ছে তার টেনিওর শেষ হওয়ার জাস্ট 2-3 মাস আগে, এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। গভর্নর মহোদয় যিনি হন না কেন, বাইরের চাইতে তার উচিত ভেতরে বেশি নজর দেওয়া, যাতে করে নিত্য নতুন নিয়মগুলোকে আধুনিকায়ন করার মাধ্যমে সত্যিকার অর্থে উদ্যোক্তা সমাজকে, ব্যবসায়ী সমাজকে হেল্প করতে পারি। চেইন অফ কমান্ড যাতে কেউ ব্রেক না করতে পারে। বাংলাদেশ ব্যাংকের জন্য প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা ভিত্তিতে
সমঝোতার ভিত্তিতে অপরাপর যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে কাজ করে এটা করা। এদিকে ফিলিপিন্সের সিনেটে শুনানিতে রিজার্ভ হ্যাকিং এর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির রিজার্ভ ব্যাংকের সভাপতি লোরেনজো তান। যদিও সিনেটের জিজ্ঞাসাবাদে ওই ব্যাংকের জুপিটার শাখা ব্যবস্থাপক দাবি করেন হ্যাকিং এর সভাপতির যোগসাজশ রয়েছে। আজ এসব তথ্য প্রকাশ করেছে ফিলিপিন্স সংবাদ মাধ্যম ABS-CBN। সিনেটে লোরেনজো তান নিরাপত্তার দোহাই দিয়ে ব্যাংকের কোনো তথ্য দিতে রাজি না হলেও বাংলাদেশ চাইলে যে কোনো তথ্য দেবেন বলেও জানান। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের তদন্তে বের হয়ে এসেছে 5টি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য, যার সবগুলোই ছিল মিথ্যা তথ্য দিয়ে খোলা অবৈধ অ্যাকাউন্ট। এর মধ্যে 4টি ফেক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে উইলিয়াম গো নামের এক ব্যবসায়ীর কাছে। যদিও জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ীর দাবি, হ্যাকিং যেদিন ঘটেছে সেদিন তিনি অ্যাকাউন্টই খোলেননি। এদিকে রিজার্ভ ব্যাংকের সব কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত শুনানিতে হ্যাকিং এর সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ব্যাংকটির প্রেসিডেন্ট লোরেনজো তান। পাশাপাশি ব্যাংকের নিরাপত্তা সংরক্ষণের কারণেই সিনেটকে কোনো ধরনের তথ্য দিতেও অপারগতা জানান তিনি। ফিলিপাইনে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল যেমন রয়েছে, তেমনি ভাবে এখানকার আর্থিক প্রতিষ্ঠানগুলো কিছু বাধ্যবাধকতা মেনে চলে। সম্মানিত তদন্ত কমিটির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার স্বার্থেই আমি বাংলাদেশের রিজার্ভ হ্যাকিং নিয়ে কোনো তথ্য দিতে পারছি না। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক চাইলে নিয়ম নীতির মধ্যে থেকেই তাদেরকে সব ধরনের সহযোগিতা করতে RCBCর কোনো অসুবিধা নেই। অন্যদিকে তদন্ত কমিটির জেরার মুখে এর আগে হ্যাকিং এর সঙ্গে রিজার্ভ ব্যাংক সভাপতির সম্পৃক্ততার কথা জানান ব্যাংকটির জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো। তিনি বলেছেন, লোরেনজোর বন্ধু ক্যাম সিন ওউং অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর একটির গ্রাহক। এ ঘটনার পরই সোমবার ব্যাংক অ্যাসোসিয়েশন অব ফিলিপিন্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন লোরেনজো তান। সম্প্রতি NBI, ফিলিপিন্স সরকার ও অর্থ পাচার বিরোধী পরিষদ AMLC সমন্বিতভাবে এ ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে 5 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে রিজার্ভ ব্যাংকের সবগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা হয়েছিল। ভুয়া অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল গত বছরের 15ই মে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঘটনা জানার পর গত 8 ফেব্রুয়ারি ওই 4 অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর বন্ধে রিজার্ভ ব্যাংককে অনুরোধ করার বিষয়টিও উঠে এসেছে তদন্তে। অভিযুক্ত অ্যাকাউন্টগুলো রিজার্ভ ব্যাংক ম্যানেজারের সহায়তায় খোলা হয়েছে বলেও জানিয়েছে সিনেট তদন্ত কমিটি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হ্যাকিং বিষয়ে আরো রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে। এর আগে দুপুরে নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি SK সিনহা সহ রায় প্রদানকারী 4 বিচারপতি। গত 6 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় প্রকাশের পর বিকেলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন নিজামী। যেদিন ট্রাইব্যুনালের রায়টা যায়, আপিল বিভাগের রায়, ঠিক সেদিনই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়। আগামীকাল থেকে 15 দিন গুনতে হবে। এর ভিতরে উনি যদি রিভিউ পিটিশন দায়ের করেন, শুনানির দিন ধার্য হবে। আর যদি রিভিউ পিটিশন দায়ের না করেন, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনার পরোয়ানা জারি করার যে প্রক্রিয়া আছে সেগুলো অব্যাহত থাকবে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, জায়েদ, মূলত 6:50 যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী, যিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন, তার আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ রায়, সেই রায়টি ট্রাইব্যুনালে এসে পৌঁছায় এবং সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগের কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা, তারা মূলত একটি গাড়িতে করে রায়গুলো নিয়ে এসে ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রার রয়েছেন সেই রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছেন এবং সেই রায়টি গ্রহণ করেছেন ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রার শহীদুল হক ঝিনুক। তিনি মূলত এখন রায়টি গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে সুপ্রিম কোর্টের যে
রেজিস্ট্রার দপ্তর থেকে তারা ফিরে গেছেন। তো এখন বলা চলে যে সুপ্রিম কোর্টের যে এই যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় মতিউর রহমান নিজামীর, সেই রায়টির এখন আইনি দিক বিবেচনা করে তার মৃত্যু পরোয়ানা জারি করা হবে বলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর থেকে আমাদেরকে জানিয়েছিলেন। তারা বলছেন যে আজকের মধ্যেই, অর্থাৎ আজ আরো প্রায় ঘন্টাখানিক সময় লাগবে হয়তো, এবং এই সময়ের মধ্যেই এই মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করা হবে এবং সেই মৃত্যু পরোয়ানার জারির কপি মূলত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে এবং একই সাথে নিয়ে যাওয়া হবে ঢাকা ম্যাজিস্ট্রেটের কাছে। এবং আইন অনুযায়ী মূলত এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামীর যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে জানা হবে। তো এখন মূলত সেই প্রক্রিয়াটি চলছে এবং ট্রাইব্যুনালের বিচারপতিরা অপেক্ষা করছেন এবং তারা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করার একটা প্রক্রিয়া শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং মৃত্যু পরোয়ানা জারির প্রক্রিয়া শেষ হলেই সেটি আইন অনুযায়ী লাল কাপড়ে মুড়িয়ে মূলত ঢাকা কেন্দ্রীয় কারাগার, জেলা ম্যাজিস্ট্রেট এবং আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হবে। এর আগে আর বিকেল 4টার দিকে মূলত মতিউর রহমান নিজামীর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। 153 পৃষ্ঠার রায়ে মূলত 4 বিচারপতির স্বাক্ষর শেষে প্রকাশ পেয়েছে এবং অ্যাটর্নি জেনারেল যেটি বলছেন যে আগামীকাল থেকে 15 দিনের মধ্যে মতিউর রহমান নিজামীকে এই রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে এবং যদি রিভিউ না করা হয় তাহলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে এই রায় কার্যকর করা যাবে। তো বলা চলে যে এখন মৃত্যু পরোয়ানা জারির অপেক্ষা করছি আমরা। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানাবেন যে কখন মৃত্যু পরোয়ানা জারি করা হবে। তো বলা চলে যে মতিউর রহমান নিজামীর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় এই ছিল সর্বশেষ খবর। জায়েদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এবং সেটি ট্রাইব্যুনালে পৌঁছেছে। ট্রাইব্যুনাল থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। সন্ধ্যার সময় আরো থাকছে। ফেনী ফুলগাজী চেয়ারম্যান একরাম হত্যার বিচার কাজ শুরু। 56 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। 12 এপ্রিল সাক্ষ্য গ্রহণ। আদালত অবমাননার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আপিল বিভাগে হাজিরা দিয়েছেন। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সময় আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। শুনানি শেষে তাদের দুজনকে আগামী 20 মার্চ আবারও আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 9 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আপিল বিভাগের নির্দেশে সকালে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর সরকারি কাজে দেশের বাইরে অবস্থান করায় খাদ্যমন্ত্রী আইনজীবীর মাধ্যমে গতকাল সময় আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর করে দুই মন্ত্রীকেই 20 মার্চ হাজির হওয়ার আদেশ দেন আদালত। পরে দুই মন্ত্রীর আইনজীবী জানান, প্রধান বিচারপতি ও আদালত নিয়ে মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আদালতে দুই মন্ত্রীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট আজমতুল্লাহ, ব্যারিস্টার সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট আবুল হোসেন সহ শতাধিক আইনজীবী। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জনাব কামরুল সাহেব উনি দেশের বাইরে থাকাতে জাতীয় দায়িত্ব নিয়ে দেশের বাইরে আছেন, ওনার পক্ষে একটা সময় চেয়ে একটা দরখাস্ত দিয়েছি। ওনার ব্যাপারে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি, নিঃশর্ত ক্ষমা আমরা চেয়েছি। কোর্ট আমাদের কথা শুনেছে। আর জনাব আ.ক.ম মোজাম্মেল সাহেব উনি সশরীরে কোর্টে উপস্থিত হয়েছিলেন এবং উনিও সেই নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তাই কোর্ট ওইটাকে এই দুটাই অ্যাপ্লিকেশনেই একসঙ্গে শুনানির জন্য আগামী 20 তারিখে ধার্য করেছেন এবং 20 তারিখে দুইজনেই কোর্টে উপস্থিত হবেন। ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজন ও এলাকাবাসীর দাবি, শিয়া সম্প্রদায়ের অনুসারী হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, সোমবার রাত 10টার দিকে কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। বাড়ির কাছাকাছি পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার দুটো সন্তান, আমি কি করবো? আমি ওদের কি সন্তান দেব? আমি তো বিচার চাই। আমার আব্বু যারা খুন করেছে তাদের আমি বিচার চাই।
এদিকে হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ইরানের ওই শিয়া আন্দোলন সমর্থন করে, পছন্দ করে, ইরানের নিউজ লেখা করে, তাছাড়া যে প্রকৃত শিয়া তা না। এলাকাবাসী খুব আতঙ্কের মধ্যে আছে আর কি, খুব চিন্তিত এবং খুব দুঃখিত আর কি। দ্রুতই যাতে এদের ফাঁসি হয়, এরকম কাজ তার এই সাফারি গ্রামে না ঘটে, এটা আমাদের সাথে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ আমাদের হেফাজতে নেই। তো আমাদের কাছে মনে হচ্ছে পূর্ব শত্রুতার কারণে অজ্ঞাত দুর্বৃত্ত তাকে খুন করেছে। এই সংঘাতে মামলা হয়েছে। প্রকৃত আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এদিকে আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। এর আগে গত 7 জানুয়ারি একই এলাকায় হোমিও চিকিৎসক সমীর উদ্দিন খাজাকে হত্যার পর দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। সময় সংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইয়াবা এবং গার্মেন্টসের ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনিস গ্রুপ এবং রয়্যাল গ্রুপের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত রাতে সদরঘাটে একদল সন্ত্রাসী রয়্যাল গ্রুপের জাহিদের ওপর হামলা চালায়। তারা প্রথমেই কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে জাহিদকে গুলি করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় জাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 50-60 জন যাইয়া এই মুগরা অবস্থা বাঁধে তো এইখানে যাই এইগুলো মারছে আমার ভাই। ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধ হয়েছে, হওয়ার কারণে হত্যা করা হয়েছে গতকাল রাত 12:20 আনিস গ্রুপ এবং রয়্যাল গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনার ঘটেছে এবং এতে রয়্যাল গ্রুপের জাহেদ নামে ব্যক্তি নিহত হয়েছে। ফেনীর ফুলগাজীতে উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় 56 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এই অভিযোগ গঠন করেন। এদিকে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 12 এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত। গ্রেপ্তার এবং উচ্চ আদালত থেকে জামিনে থাকা 4 জন সহ 44 জন আসামিকে সকালে কোর্টে হাজির করা হয়। এ সময় আদালতে তাদের মাঝে বেশ কয়েকজন জামিনের জন্য ও কয়েকজন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত তাদের সকল আবেদন নামঞ্জুর করে মামলার পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেন। এর আগে এই ঘটনায় অভিযুক্ত 56 জনের বিরুদ্ধেই চার্জ গঠন করেন আদালত। 2014 সালের 20 মে একরামকে শহরের একাডেমি এলাকায় গুলি করে হত্যা করা হয়। একরাম হত্যার মামলার চার্জ আজকে 56 উপস্থিত অনুপস্থিত সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং অন্য 2 আসামিদের জামিনের প্রার্থনা করা হয়েছিল, তাদের সকল জামিনের প্রার্থনা নামঞ্জুর করা হয়েছে। পরবর্তী তারিখ মামলার সাক্ষীর জন্য 12/4 ধার্য করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়িতে 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। এছাড়া এই ঘটনায় আটক হওয়া হিজবুত তাওহীদ কর্মীদের চিকিৎসা শেষে আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার দিনভর সংঘর্ষের পর নোয়াখালীর সোনাইমুড়ির পোরকরা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যেই সকালে চাষিরহাট ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশের জন্য জড়ো হন স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে অংশ নেন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা বলেন, ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কারণেই হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এ দ্বন্দ্ব। তাই দ্রুত এলাকা থেকে হিজবুত তাওহীদের কর্মকাণ্ড নিষিদ্ধের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কোরআন হাদিসের অবব্যাখ্যা করে তাদের দলভুক্ত করে। শুক্রবারের নামাজ পড়া নাকি ব্যায়াম, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা ইমামের পিছে নামাজ পড়ি, এটাও নাকি জায়েজ নাই, মুসলমানদের জন্য এটা জায়েজ নাই। সরকারের কাছে, প্রশাসনের কাছে, সবার মাধ্যমে আমরা এটাকে উপযুক্ত বিচারক আমরা সেটা চাইতেছি। মিটিংটার উদ্দেশ্য হলো যেন পরবর্তীকালে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আর কি। আমি শুধু জনগণের উদ্দেশ্যে এটুকু বলবো যে আপনারা শান্ত থাকুন, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। পুলিশও ইনজিউর্ড আছে, একজন কনস্টেবল জানেন সে মারাত্মক রকমের গুলিবিদ্ধ হয়ে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরো 7-8 জনের মতো আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা অনেকেই
সামান্য জখমপ্রাপ্ত হয়েছি। 113 জন ঘটনাস্থল থেকে আমরা আটক করছি, তাদেরকে আমরা আপাতত কোর্টে ফরওয়ার্ড করতেছি। হিজবুত তাওহীদের সমর্থক সাধারণ জনতা ও যৌথ বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে সোমবার সোনাইমুড়ির পোরকরা গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে। 2 বছর আগে হিজবুত তাওহীদের সমর্থকরা পোরকরা গ্রামে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করলে তাদের গ্রাম থেকে বের করে দেয় স্থানীয় জনতা। পরে গত 24 ফেব্রুয়ারি চাষিরহাটে সংগঠনটি সমাবেশ করে আবারও তাদের উপস্থিতি জানান দেয়। সময় সংবাদ, নোয়াখালী। ওয়ার্ল্ড টি20-র খবর। সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষকে সমীহ করে দেখলেও দলগত সেরা পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে চায় পাকিস্তান। অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। কিছুদিন আগেই এশিয়া কাপের প্রথম পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেছে পাকিস্তান। এর আগেও পাকিস্তানের বাংলাদেশ সফরের একমাত্র টি20-তে হারের মুখ দেখে আফ্রিদির দল। এবারে আগে থেকেই সতর্ক ওয়াকার শিষ্যরা। তাই তো কলকাতায় পৌঁছানোর পরপরই পাক কোচ বলেন, ইন্ডিয়ার আগে বাংলাদেশের ম্যাচ নিয়েই ভাবছেন তারা। প্রথম পর্ব বিনা বাধায় টপকে মূল পর্বে গ্রুপ অফ ডেথের ফাঁদে বাংলাদেশ। আর বাংলাদেশের জন্য তুরুপের তাস হতে পারে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল। টাইগারদের সামনে আরও সুখবর, এই ম্যাচে একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ বিকেল 3:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত 1.5-2 বছর বাংলাদেশ যেভাবে খেলছে তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। এটা বড় মঞ্চ, এখানেও নিশ্চয়ই তারা নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে থাকবে। তবে আমরাও প্রস্তুত, ইতিবাচক ক্রিকেট খেলবে আমার ছেলেরা। নারী বিশ্ব টি20-র খবর। আসরের প্রথম ম্যাচে বাংলাদেশকে 72 রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে ফেভারিট ভারত। আগে ব্যাট করে 5 উইকেটে 163 রান করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 91 রান করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ সেরা হয়েছে ভারতের হারমানপ্রীত। বৃহস্পতিবার পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে জাহানারা সালমারা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন 2 ওপেনার মিথালি রাজ ও ভানিথা। দলীয় 62 ও ব্যক্তিগত 38 রানে ভানিথা আউট হবার পর কোনো রান না করেই ফিরে যান মানধানা। অধিনায়ক মিথালি 42 রান করে আউট হলেও হারমানপ্রীত ও কৃষ্ণমূর্তির ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। চতুর্থ জুটিতে এই দুজন যোগ করেন 41 রান। 29 বলে 40 রান করে হারমানপ্রীত আউট হলেও কৃষ্ণমূর্তির 24 বলে 36 রানের ইনিংসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ 163 রানের সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি গড়তে পারেনি জাহানারা আলমের দল। দলীয় 44 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নিগার সুলতানার অপরাজিত 27 রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। 20 ওভারে 91 রানে থামে বাংলার মেয়েরা। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি। 19 মার্চ মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে কাউন্সিল অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাইদ খোকন। এ সময় কাউন্সিল অনুষ্ঠানে বিএনপিকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে মেয়র একথা বলেন। ঢাকা মহানগর নাট্য মঞ্চ ব্যবহার করবার জন্য তারা একটি আবেদন করেছে। সেই আবেদনটি আমরা গ্রহণ করেছি। জনপ্রতিনিধি হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর নাট্য মঞ্চে জাতীয়তাবাদী দলকে আমরা সম্মেলন করবার জন্য অনুমতি দেব এবং সার্বিকভাবে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তাদের এই সম্মেলন সফল হোক। সন্ধ্যার সময় আরো থাকছে। 50 বছর পর একজন বেসামরিক প্রেসিডেন্ট পেল মিয়ানমার। সূচির হাতে থাকছে মূল ক্ষমতা। দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদী পার্লামেন্ট সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকার সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে টেকনিক্যাল ব্যাপারগুলি আছে, সেটা করতে সময় লাগতে পারে। আমি এটাতে কোনো এক্সপার্ট নই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইন্টেলিজেন্স ইউনিট অফ ফাইন্যান্স ডিভিশনস তারা কাজ করছেন এবং কার্যক্রমগুলি শুরু হয়েছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সহযোগিতা চাওয়া হলে আমরা অবশ্যই দ্রুততার সাথে করব এবং এই ধরনের কর্মকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রই সম্মত নয় বা সম্মতি দেন না। সেই জায়গায় যেসব রাষ্ট্রের নাগরিকের এর সাথে জড়িত তাদের কাছ থেকে যেন পূর্ণাঙ্গ সহযোগিতা পাওয়া যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। গভর্নরের পদত্যাগই প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির সঙ্গে সরকারের উচ্চ মহল জড়িত, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তরে স্পষ্ট হয়ে ওঠে আসন্ন কাউন্সিলের ভেন্যু নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি। কাদের যোগ সাজসে ঘটনাটি হচ্ছে, তদন্ত না হওয়ার আগেই যে সার্টিফিকেট, যে সনদ দেওয়া হলো বিদায়ী গভর্নর সাহেবকে, তাতে মনে হয় যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেই বিষয়গুলো ঘটছে। গভর্নরের পদত্যাগের মাধ্যমে প্রমাণ হয় যে এই অর্থ চুরির সাথে শুধু তিনি দায়ী নন, এর সাথে সরকারের উচ্চ মহলও জড়িত। কাউন্সিলের যে ভাবগম্ভীর্য এবং তার যে সিকিউরিটি, তার যে এটা তো আমরা ওপেন করি না, এটা জাস্ট কাউন্সিলের অফিস। এমনকি আপনারা জানেন যে এখানে মিডিয়াও থাকে না, তো সেই জন্য এটা সবচেয়ে ভালো ক্লোজ ডোর হলে হয়, আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব যে কাউন্সিলটা আমরা কোন জায়গায় করব। আগামীকাল থেকে সারা দেশের সব সড়ক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে বিশৃঙ্খলা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে। এর আগে রাজধানীর গুলিস্তানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও বাসের ভাড়া নিয়ম মাফিক আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহন ধরতে কঠোর নজরদারির নির্দেশ দেন বিআরটিএর কর্মকর্তাদের। যাদের অবৈধ স্থাপনা আছে, রাস্তা অবৈধভাবে দখল করে আছে, তাদের বিরুদ্ধে আমরা বলেছি 15ই মার্চ পর্যন্ত তাদের সময় দিয়েছি। ভাসমান বাজারও আছে, এগুলো যাতে সরিয়ে নেয়। আগামীকাল থেকে সারা বাংলাদেশে সড়ক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালিত হবে। জমে উঠেছে সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম এখন পাড়া মহল্লা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ভোটাররা বলছেন, দলীয় প্রতীক থাকলেও দক্ষ এবং যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস নির্বাচন কর্মকর্তার। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার 9টি ইউনিয়ন জুড়ে সর্বত্র এখন বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দর পর থেকেই প্রার্থীরা জোরে সোরে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষণীয়। বাংলাদেশ ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই। আগামী দিনে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ ইউনিয়নের যে সমস্ত রাস্তাঘাট কাঁচা আছে সেগুলো ইনশাল্লাহ পাকা করতে পারবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এই ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর সঠিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলব ইনশাল্লাহ। ভোটাররা বলছেন, সাধারণ মানুষের পাশে থেকে যারা এলাকার উন্নয়ন করবেন তাদেরকেই বেছে নিতে চান জনপ্রতিনিধি হিসাবে। বিদ্যুতের সুবিধা এগুলা সমস্ত যারা যে প্রার্থী করব সেই প্রার্থীকে আমরা ভোট দেব। যে চেয়ারম্যান বাল্য বিবাহ মুক্ত সমাজকে উন্নয়ন করবে, রাস্তাঘাট কালভেট, আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। কোনো প্রার্থী বা চেয়ারম্যান, মেম্বার বা সংরক্ষিত আসনের সদস্য কোনো আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
9টি ইউনিয়নে 40 জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ মেম্বার পদে 371 জন এবং সংরক্ষিত আসনে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার 2,11,000। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে চলতি বছরেই বাংলাদেশের রফতানি $30 বিলিয়ন পৌঁছাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকার দিবসে এক সেমিনারে তিনি একথা বলেন। এছাড়াও বর্তমান সরকার বাজারে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। আজকে আমাদের এক্সপোর্ট এই বছর আশা করি 34 বিলিয়ন পর্যন্ত পৌঁছবে। আমাদের রিজার্ভ 28 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমাদের রিমিটেন্স এবছর 16 বিলিয়ন হবার কথা। আমরা ইতিমধ্যেই মধ্যভাগ দেশে রূপান্তরিত হয়েছি। 2021 সাল আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। আমাদের এক্সপোর্ট হবে $60 বিলিয়ন। শুধু তৈরি পোশাক খাত থেকেই আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে $50 বিলিয়ন আমাদের রপ্তানি হবে তৈরি পোশাক। মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি নেতা অং সান সুচির ঘনিষ্ঠজন তিন কিয়াওকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এর মধ্য দিয়ে 50 বছরেরও বেশি সময় পর কোনো বেসামরিক ব্যক্তি মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন। তবে দেশ পরিচালনার মূল ক্ষমতা সুচির হাতেই থাকছে। মঙ্গলবারের ভোটাভুটিতে দ্বিতীয় অবস্থানে থাকা সেনাবাহিনী মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মিন্ট সোয়ে প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার মিয়ানমারের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে জয় পান এনএলডির প্রবীণ নেতা তিন কিয়াও। 652 ভোটের মধ্যে 360 ভোট পেয়ে সেনাবাহিনী মনোনীত প্রার্থী মিন্ট সোয়ে ও এনএলডির অপর প্রার্থী হেনরি ভান থিওকে হারান কিয়াও। 200 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা সোয়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট ও 79 ভোট পাওয়া থিও দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিন কিয়াও সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় তিনি মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এ মাসের শেষ দিকে মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থান শোয়ের পদত্যাগের পর তিন কিয়াও 1 এপ্রিল থেকে তার কার্যদিবস শুরু করবেন। তিনি দেশটির গণতন্ত্রপন্থী নেতা সুচির ঘনিষ্ঠজন হিসেবে বেশি পরিচিত। মাত্র 2 মাস আগে এনএলডির রাজনীতিতে হাতেখড়ি হওয়া 70 বছর বয়সী এই নেতাকে বিভিন্ন সময় সুচির গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা যায়। গেল নভেম্বরে মিয়ানমারের জাতীয় নির্বাচনে অং সান সুচি নেতৃত্বাধীন এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে সেনা সমর্থন পুষ্ট সরকারের প্রবর্তিত সংবিধানের বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সুচি। এ অবস্থায় দেশটিতে প্রধানমন্ত্রীর কোনো পদ না থাকলেও শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংবিধানে সংস্কার এনে সুচি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন বলে জানায় গণমাধ্যম। মিয়ানমারে 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে একটি বেসামরিক সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করে। নামে মাত্র বেসামরিক হলেও ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সাবেক জেনারেল প্রেসিডেন্ট থান শোয়ে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কাজের ফাঁকে হয়তো ওয়ার্ল্ড টি20তে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখতে পারবেন না দেশের সাধারণ জনগণ অথবা খেটে খাওয়া মানুষের অনেকেই। টিভিতে না দেখতে পারলে অনেকে ম্যাচ উপভোগ করবেন এফএম রেডিও শুনে। চায়ের দোকানি, রিক্সা চালক, গাড়ি চালক, ছাত্র, খুদে ক্রিকেটার সবার একটাই প্রত্যাশা এশিয়া কাপের মতো এবার ওয়ার্ল্ড টি20তেও পাকিস্তানিদের বধ করুক মাশরাফি তামিমরা। ওমানের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচের ফুটেজ এটি। রাত প্রায় 12টার দিকেও মানুষজনের মধ্যে ঘরে ফেরার তাড়া নেই। তামিম সাকিবদের জয় দেখতে সব কাজ ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির জায়ান্ট স্ক্রিনের দিকে চোখ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট কতটা ভালোবাসার তা বুঝতে এই ছবিটুকুই যথেষ্ট। এবার সুপার 10-এ বাংলাদেশ, তাই সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। কি রিক্সা চালক, কি চায়ের দোকানি, নিরাপত্তা কর্মী অথবা হকার, খেটে খাওয়া মানুষগুলো কাজের ফাঁকেও সাক্ষী হতে চান টাইগারদের লড়াইয়ের। ইয়ারফোন কানে দিয়ে গাড়ি চালাবো, খেলা শুনবো। বাংলাদেশ যখন জিতে তখন আমার কাছে গর্বে বুকটা ভরে যায়। আমাদের কাছে হেডফোন থাকে, তারপরে রেডিওতে আমরা শুনি, আমাদের কাছে খুবই আনন্দ লাগে। এফএম এর খেলা শুনবো এবং দোকান করব এবং বাংলাদেশ কালকে জিতবে, আমরা এটাই আশা করছি। অনেকে আবার শুধু খেলা দেখতে আগেই সেরে ফেলবেন সব কাজকর্ম। বেলা কাজ করবো, 3:30 বাজে খেলা, তো 2টা বাজে কালকে কাম বন্ধ আমাদের।
কালকে খেলা দেখবো। দেশের তরুণ আর ক্ষুদে ক্রিকেটারদের মাঝেও যেন আগ্রহের কমতি নেই পাকিস্তানের ম্যাচকে ঘিরে। এশিয়া কাপের মতো এবার ওয়ার্ল্ড টি-20তেও আফ্রিদি বাহিনীকে বধ করবে টিম বাংলাদেশ, এমন প্রত্যাশাই তাদের। তার একবার আগের মতো স্কোর করুক, তা একটু ভালো করুক, মানে তাই চাই, যাতে বাংলাদেশ ভালো রেকর্ড বা ভালো কিছু করতে পারে। পাকিস্তানকে আগে হারিয়েছে, আমি চাই এবারেও হারাক। ইডেন গার্ডেন্সে মাঠ মাতাবেন মাশরাফিরা, আর সঙ্গে থাকবে দেশের কোটি